আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গাজা ইস্যুতে হামাসের পক্ষ নিয়ে চীনা প্রেসিডেন্টের হুঁশিয়ারি, ইরান ফিলিস্তিনের পক্ষে অটল পুতিন শি জিনপিং। এক হচ্ছে সৌদি ইরান দুই ভাই, ইরানের পাশে সৌদি আরব, খামেনি দিলেন বার্তা, নতুন দুশ্চিন্তায় ইসরায়েল ও পশ্চিমা বিশ্ব। হামাসের হাতেই এখন তুরুপের তাস, ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের মাস্টার স্ট্রোকে বেকায়দায় ইসরায়েল। ডক্টর ইউনূস বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে বের করে আনছেন, টাইম ম্যাগাজিনের নিবন্ধে প্রশংসায় পঞ্চমুখ হিলারি ক্লিন্টন। যে কারণে সফর সংক্ষিপ্ত করে যুক্তরাজ্য থেকে পালালেন ইসরায়েলি মন্ত্রী। আফগান যোদ্ধারা আর সন্ত্রাসী নয়, 22 বছর পর তালিবানকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিয়ে রায় দিল রাশিয়ার আদালত। বিতর্কিত ওয়াকফ আইন স্থগিত করল ভারতের সুপ্রিম কোর্ট। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ট্রাম্পের শত চাপেও গাজা ও ইরানের ওপর থেকে পরাশক্তি চীন ও রাশিয়ার সমর্থন সরানো সম্ভব হয়নি। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট পুতিন গাজা ও ফিলিস্তিন ইস্যুতে তাদের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। ফিলিস্তিনের সমর্থনে আবারও নিজের দৃঢ় অবস্থান তুলে ধরেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মালয়েশিয়া সফরে শি জিনপিং স্পষ্ট করে বলেন, গাজা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ এবং এখানে শুধুমাত্র ফিলিস্তিনিদেরই অধিকার রয়েছে। মালয়েশিয়া সফরে গাজার বাসিন্দাদের জোরপূর্বক উচ্ছেদের বিরুদ্ধে বার্তা দিয়েছেন। তিনি ইসরায়েলের আগ্রাসন বন্ধে দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে জোরালো সমর্থন জানান এবং জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদ দানে আহ্বান জানান। গাজা ইস্যুতে হামাসের পক্ষ নিয়ে চীনা প্রেসিডেন্টের হুঁশিয়ারির সর্বশেষ তথ্য জানাচ্ছেন সিদ্দিকুর রহমান। ফিলিস্তিনের সমর্থনে আবারও নিজের দৃঢ় অবস্থান তুলে ধরেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মালয়েশিয়া সফরে গাজার বাসিন্দাদের জোরপূর্বক উচ্ছেদের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন তিনি। শি জিনপিং বলেন, গাজা শুধু ফিলিস্তিনিদের অবিচ্ছেদ্য অংশ, আর এতে শুধু ফিলিস্তিনিদেরই অধিকার রয়েছে। এদিকে রুশ প্রেসিডেন্ট পুতিন ইরান সমর্থিত ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ গ্রুপ হামাসের প্রশংসা করে নতুন করে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। ইসরায়েলের জিম্মি হিসেবে আটক একটি পরিবারকে মুক্তিদানের জন্য তিনি হামাসকে ধন্যবাদ জানান এবং ফিলিস্তিনি জনগণের সাথে রাশিয়ার দীর্ঘমেয়াদী সুসম্পর্কের কথা তুলে ধরেন। পুতিনের এই মন্তব্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশাসনে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ব্যাপক চাপ সত্ত্বেও চীন ও রাশিয়া তাদের অবস্থান থেকে সরে আসেনি, বরং তারা ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনকে সমর্থন অব্যাহত রেখেছে। গত ফেব্রুয়ারিতে মস্কোতে হামাস নেতাদের সাথে রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে এই সম্পর্কই ইঙ্গিত দেয়। বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে ইরানের নেতৃত্বাধীন ইসলামী প্রতিরোধ গ্রুপগুলোর পেছনে চীন ও রাশিয়ার কূটনৈতিক ও সামরিক সমর্থন রয়েছে, যা আঞ্চলিক শক্তি সাম্যকে নতুন মাত্রা দিচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার দাবি করছেন যে হামাস ও অন্যান্য প্রতিরোধ গ্রুপগুলোর শক্তি বৃদ্ধির পেছনে ইরান, চীন ও রাশিয়ার সমর্থন কাজ করছে। তবে চীন ও রাশিয়া তাদের সমর্থনকে ফিলিস্তিনি জনগণের ন্যায্য দাবির প্রতি একাত্মতা হিসেবে ব্যাখ্যা করে আসে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এমন আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে ঘৃণার জোয়ার উঠেছে। এমন পরিস্থিতিতে চীন ও রাশিয়ার এই অবস্থান গাজার সংকটে বৈশ্বিক বিভাজনকে আরও স্পষ্ট করে তুলেছে। একদিকে পশ্চিমা দেশগুলোর ইসরায়েলের সমর্থনে এগিয়ে আসছে, অন্যদিকে চীন রাশিয়ার নেতৃত্বাধীন ব্লক ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নিচ্ছে। এই বিভাজন জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, যেখানে গাজার যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা নিয়ে আলোচনা বারবার অচলাবস্থার মুখোমুখি হচ্ছে। বিশ্লেষকরা সতর্ক করে দিয়েছেন যে এই সংঘাত এখন শুধুমাত্র ইসরায়েল ফিলিস্তিনি ইস্যু নয়, বরং এটি বিশ্বের পরাশক্তিগুলোর মধ্যে একটি প্রক্সি যুদ্ধের রূপ নিতে পারে, যা পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। সৌদি ইরান দুই ভাই, ইরানের পাশে সৌদি আরব, খামেনি দিলেন বার্তা, নতুন দুশ্চিন্তায় ইসরায়েল ও পশ্চিমা বিশ্ব। দুই চির প্রতিদ্বন্দ্বী ইরান ও সৌদি আরবের আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিতীয় দফায় পারমাণবিক আলোচনার পূর্বে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান বৃহস্পতিবার তেহরানে সফর করেছেন। তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন। এই বরফ গলা প্রক্রিয়া শুরু হয়েছিল চীনের মধ্যস্থতায়, এখন তা রূপ নিচ্ছে গভীর বন্ধনে। এই ভ্রাতৃত্বের খবরে হুলস্থুল পড়ে গেছে পশ্চিমা দেশগুলোতে।
তাহলে কি গোপনে তৈরি হচ্ছে মুসলিমদের শক্তির জোট? সৌদি ইরানের গভীর বন্ধনের খবর মারিয়াম হাবিবার রিপোর্টে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রী বাদশাহ সালমানের একটি বার্তা তিনি খামেনির কাছে পৌঁছে দেন। আলোচনায় দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। খামেনি বলেন, ইরান ও সৌদি আরবের মধ্যে সুসম্পর্ক উভয় দেশের জন্যই কল্যাণকর। 2023 সালে চীনের মধ্যস্থতায় ইরান সৌদি সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার পর থেকে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যেও সহযোগিতা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন ইরানের সেনাবাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাগেরি। এই সফর এমন এক সময় এসেছে যখন পারমাণবিক কার্যক্রম নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। তেহরানের অবস্থান করছেন জাতিসংঘ পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা IAEA প্রধান রাফায়েল গ্রোসি, যিনি সতর্ক করে বলেছেন সমঝোতার জন্য সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। রোমে দুই দেশের মধ্যে দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হবে ওমানের মধ্যস্থতায়। এর আগে 2018 সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঐতিহাসিক পরমাণু চুক্তি বাতিল করে দেন এবং ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। ট্রাম্প আবার ক্ষমতায় ফিরে সেই সর্বোচ্চ চাপ নীতি চালিয়ে যাচ্ছেন। ইরান বর্তমানে পারমাণবিক সমৃদ্ধকরণ 60% পর্যন্ত নিয়ে গেছে, যা অস্ত্র তৈরির মাত্রার কাছাকাছি। যদিও IAEA এর পর্যবেক্ষক কার্যক্রমে কিছু বাধা সৃষ্টি হয়েছে, সম্পূর্ণভাবে তাদের প্রবেশাধিকার বাতিল করা হয়নি। খামেনি সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ফলাফল অনিশ্চিত। তিনি বলেন, আলোচনাগুলো সফলও হতে পারে, আবার ব্যর্থও হতে পারে। এদিকে চলমান উত্তেজনা ও ইরান সৌদির বন্ধুত্ব দেখে বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্যের প্রকাশ্য নেতৃত্বে আসছে ইরান। পশ্চিমা চাপ, নিষেধাজ্ঞা বা হুমকি কিছুই থামাতে পারছে না ইরানকে। ইরানের দিকে তাকিয়ে এখন পুরো বিশ্ব। হামাসের হাতেই এখন তুরুপের তাস। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের মাস্টার স্ট্রোকে বেকায়দায় ইসরায়েল। মিশর এবং কাতারের মধ্যস্থতায় ইসরায়েল শর্ত সাপেক্ষে যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে তা অবশ্য প্রত্যাখ্যান করেছে হামাস, কারণ যুদ্ধ বন্ধে কোনো শর্ত মানবে না সংগঠনটি। এছাড়া হামাসের কাছে এমন এক তুরুপের তাস রয়েছে, নেতানিয়াহুকে নত হতেই হবে বলে মনে করছেন কূটনীতিকরা। ইসরায়েলের 70% জনগণ গাজায় হামলার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী থেকে শুরু করে সশস্ত্র বাহিনীর একটি বড় অংশ এরই মাঝে ফিলিস্তিনি হামলা চালাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। সিদ্দিকুর রহমানের প্রতিবেদন। ইসরায়েলি সেনাবাহিনীর একটা বড় অংশের বিদ্রোহের পরও নেতানিয়াহু কারো কথাই শুনছে না। এমন অবস্থায় ইসরায়েলে বিদ্রোহ দেখা দেওয়ার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে। তবে হামাসের হাতে এখন বড় এক মাস্টার স্ট্রোক চলে এসেছে, যা নিশ্চিতভাবে বেকায়দায় ফেলবে ইসরায়েলকে। নত হতেই হবে নেতানিয়াহুকে। হামাস তার তুরুপের তাস হিসেবে জিম্মি করেছে 59 জন ইসরায়েলিকে, আর তাদের ছাড়িয়ে আনতেই নেতানিয়াহুর বিরুদ্ধে বিদ্রোহ দানা বেঁধেছে দেশটিতে। হামাসের ওই মাস্টার স্ট্রোকের কারণেই কাতার আর মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছে ইসরায়েল, কিন্তু সেই প্রস্তাব মানেনি হামাস, কারণ নেতানিয়াহুকে জব্দ করার মতো অস্ত্র এখন হামাসের হাতেই। এদিকে 59 জন জিম্মিকে ফিরিয়ে আনতে কিংবা জীবিত ফেরত পেতে ইসরায়েলের সশস্ত্র বাহিনীর বড় একটা অংশ যুদ্ধ বন্ধের জন্য দেশটির সর্বোচ্চ নেতাকে চাপ দিচ্ছে। সাধারণ জনগণও কোনোভাবেই নিজেদের এই বর্বরতাকে মেনে নিতে পারছে না। অন্যদিকে আরব বিশ্বও দিন দিন ইসরায়েলকে শত্রু মনে করে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিচ্ছে। গত সপ্তাহে গোটা বিশ্ব ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলকে দুধ্বনি দিয়েছে, যা নেতানিয়াহুকে পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নতুন করে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস আরও 15,000 যোদ্ধা নিয়োগ দিতে সক্ষম হয়েছে। মার্কিন গোয়েন্দা তথ্য সম্পর্কে অবহিত মার্কিন কংগ্রেসের 2 জন সদস্য এই তথ্য জানিয়েছে। তাদের তথ্য অনুযায়ী ইরান সমর্থিত হামাসের এসব যোদ্ধা ইসরায়েলের জন্য স্থায়ী হুমকি হিসেবে রয়ে যাচ্ছেন। ইসরায়েলকে ক্রমাগত যুক্তরাষ্ট্রের সমর্থন আরও বেশি খেপিয়ে তুলছে ইরানকে। সম্প্রতি যোগ হয়েছে চীন। বলা যায়, যুক্তরাষ্ট্রের কারণেই ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়ে ফিলিস্তিন আর হামাসকে গোপন সহযোগিতার প্রস্তুতি নিচ্ছে দেশ দুটি, যা হামাসের মাস্টার ব্লাস্টার হিসেবে আত্মবিশ্বাস তৈরি করছে। একদিকে চীন, অন্যদিকে ইরান। রয়েছে আরব বিশ্বের সহানুভূতিও। হামাসের সৈন্য সংখ্যা বেড়েই যাচ্ছে, কিন্তু কিভাবে? তাহলে কি চীন, ইরান বা আরব বিশ্ব থেকে গোপনে ঢুকছে সুপ্রশিক্ষিতরা? এ প্রশ্নের উত্তর দেওয়ার সময় এখনো আসেনি। তবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী হামাসের সৈন্য সংখ্যা প্রায় 40,000। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওই প্রতিবেদনেই বলা হয়েছে, এ পর্যন্ত প্রায় 20,000 হামাস যোদ্ধা নিহত হয়েছে ইসরায়েলের আক্রমণে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের একই সংস্থা দাবি করেছে হামাসের সৈন্য সংখ্যা 40,000 ছাড়িয়ে গেছে। তার মানে কি একজন মারা গেলে 2 জন জন্মাচ্ছে?
ডক্টর ইউনূস বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে বের করে আনছেন। টাইম ম্যাগাজিনের নিবন্ধে প্রশংসায় পঞ্চমুখ হিলারি ক্লিন্টন। বিখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের 2025 সালের প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনূসকে নিয়ে টাইম ম্যাগাজিনে প্রকাশিত নিবন্ধে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি রডহাম ক্লিন্টন জাতির ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে আবারও নেতৃত্বের পদে অধিষ্ঠিত হওয়ার জন্য নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের ভূয়সী প্রশংসা করেছেন। বিস্তারিত প্রতিবেদনে। প্রকাশিত নিবন্ধে হিলারি ক্লিন্টন বলেন, গত বছর ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশের ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর পতনের পর একজন সুপরিচিত নেতা জাতিকে গণতন্ত্রের দিকে পরিচালিত করার জন্য এগিয়ে এসেছেন। তিনি হলেন নোবেল বিজয়ী শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। গ্রামীণ ব্যাংকের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে ডক্টর ইউনূসের যুগান্তকারী কাজের অবদানের কথা উল্লেখ করে হিলারি বলেন, কয়েক দশক আগে ডক্টর ইউনূস বাংলাদেশে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন ক্ষুদ্র ঋণের মাধ্যমে সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নের জন্য, যেটির দ্বারা লাখ লাখ মানুষ উপকৃত হয়েছে। তাদের 97% নারী। তারা ব্যবসা গড়ে তুলেছেন, তাদের পরিবারকে টিকিয়ে রাখতে এবং তাদের মর্যাদা পুনরুদ্ধারের মতো সুবিধা পেয়েছেন। হিলারি লিখেছেন, আমার সঙ্গে ডক্টর ইউনূসের প্রথম সাক্ষাৎ হয় যখন তিনি তৎকালীন গভর্নর বিল ক্লিংটন এবং আমাকে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুরূপ কর্মসূচি স্থাপনে সহায়তা করার জন্য আরাকানসাসে ভ্রমণ করেছিলেন। তারপর থেকে আমি বিশ্বের যেখানেই ভ্রমণ করেছি আমি তার কাজের অসাধারণ প্রভাব প্রত্যক্ষ করেছি। জীবন পরিবর্তিত হয়েছে এবং সম্প্রদায়গুলো উন্নয়ন করতে সক্ষম হয়েছে। আশার পুনর্জন্ম হয়েছে। হিলারি আরও লিখেছেন, এখন ইউনূস আবারও তার দেশের আহ্বানে সাড়া দিয়েছেন। এখন তিনি বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে বের করে আনছেন, মানবাধিকার পুনরুদ্ধার করছেন, জবাবদিহিতা নিশ্চিত করছেন এবং এটি ন্যায়সঙ্গত এবং মুক্ত সমাজের ভিত্তি স্থাপন করছেন। দখলদার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার যুক্তরাজ্য থেকে সফর সংক্ষিপ্ত করে পালিয়েছেন বলে জানিয়েছে গ্লোবাল লিগ্যাল অ্যাকশন নেটওয়ার্ক GLAN। মানবাধিকার বিষয়ক সংস্থাটি জানিয়েছে, তারা আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানানোর পরেই এই দখলদার পালিয়ে দ্রুত ইসরায়েলে চলে যান। লন্ডন ভিত্তিক GLAN ছাড়াও হিন্দ রজব ফাউন্ডেশনও তার গ্রেপ্তারি পরোয়ানার জন্য আবেদন জানিয়েছিল বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। বিস্তারিত রিপোর্টে। ইসরায়েলি মন্ত্রীর পালানোর ব্যাপারে সংস্থাটি মাইক্রো ব্লগিং সাইট এক্সে বৃহস্পতিবার 17 এপ্রিল একটি পোস্ট দেয়। এতে গিদিয়ন স্যারের একটি ছবি যুক্ত করে তারা লিখেছে, জরুরি, আমাদের জানানো হয়েছে গিদিয়ন স্যার তার সফর সংক্ষিপ্ত করে যুক্তরাজ্য থেকে পালিয়ে যাচ্ছে। তিনি গুরুতর অপরাধের অভিযোগে চলমান তদন্তের একজন অভিযুক্ত। যদি তাকে দেখতে পান, লন্ডন মেট্রোপলিটন পুলিশকে অবহিত করুন। তবে অভিযুক্তের কাছে যাবেন না, কারণ তার সঙ্গে হয়তো সশস্ত্র নিরাপত্তা রক্ষী রয়েছে। গত মঙ্গলবার স্থানীয় ও ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানায়, গিদিয়ন স্যার গোপনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। পরবর্তীতে দ্য গার্ডিয়ান যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের বরাতে জানায়, দখলদার এ মন্ত্রী ব্রিটিশ মন্ত্রীর সঙ্গে ব্যক্তিগত বৈঠক করেছেন, যেখানে তারা গাজা ও মধ্যপ্রাচ্য বিষয়ক অন্যান্য ইস্যু নিয়ে কথা বলেছেন। স্কটল্যান্ডের সংবাদ মাধ্যম দ্য ন্যাশনাল জানায়, গিদিয়ন স্যারের শনিবার পর্যন্ত যুক্তরাজ্যে অবস্থান করার কথা ছিল। ইসরায়েলি মন্ত্রীর বিরুদ্ধে গত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত গাজার কামাল আদওয়ান হাসপাতালকে অবরুদ্ধ করার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ওই সময়ের মধ্যে হাসপাতালটির মেডিকেল স্টাফ এবং রোগীদের উপর হামলা এবং এটির পরিচালক ডাক্তার হাসাম আবু সাফিয়াকে অপহরণ করা হয়। এছাড়া এই দখলদার মন্ত্রী গাজায় সব ধরনের মানবিক সহায়তা প্রবেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং প্রকাশ্যে অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। সূত্র আল জাজিরা, দ্য নিউ আরব। আফগানিস্তানের শাসক গোষ্ঠী তালেবানের উপর থেকে সন্ত্রাসী তকমা তুলে নিয়েছে রাশিয়া। 22 বছর পর এই সিদ্ধান্ত নিল দেশটির সুপ্রিম কোর্ট। গত বৃহস্পতিবার 17 এপ্রিল রাশিয়ার সর্বোচ্চ আদালত এই সিদ্ধান্ত দেয়। এখন থেকে তালেবান রাশিয়ায় বৈধভাবে কাজ করতে পারবে। 2003 সালে তালেবানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছিল রাশিয়া। তবে 2021 সালে তালেবান দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার পর পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করে। মারিয়াম হাবিবার রিপোর্ট। যুক্তরাষ্ট্র ও ন্যাটো সেনা প্রত্যাহারের পর 2021 সালের আগস্টে ফের আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এরপর থেকে তালেবান সরকারের সঙ্গে কাজ শুরু করে রাশিয়া। তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার পক্ষেও অবস্থান নেয় মস্কো। গত 4 বছরে তালেবান সরকারের প্রতিনিধিরা বেশ কয়েকবার রাশিয়া সফর করেছেন।
এমনকি গত বছর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, আফগানিস্তানে যেহেতু তালেবানি ক্ষমতায় তাই তাদের সঙ্গে সম্পর্ক থাকা জরুরি। চলতি বছরের মে মাসে তালেবানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে প্রস্তাব দেয় রাশিয়ার পররাষ্ট্র ও বিচার মন্ত্রণালয়। এরপর প্রসিকিউটর জেনারেল দপ্তর সেই প্রস্তাব সুপ্রিম কোর্টে জমা দেয়। সর্বোচ্চ আদালত বৃহস্পতিবার সেই প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দেয়। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তালেবানের সঙ্গে রাশিয়ার দীর্ঘদিনের সংঘাতময় সম্পর্ক রয়েছে। 1989 সাল পর্যন্ত এক দশক ধরে আফগানিস্তানে সোভিয়েত সেনারা ছিল। তখন তারা গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। তবে সময়ের পরিক্রমায় সেই শত্রুরা বদলে গেছে কূটনৈতিক যোগাযোগে। বিশেষজ্ঞরা বলছেন, তালেবানের উপর থেকে সন্ত্রাসী তকমা সরিয়ে নেওয়া তালেবানকে আন্তর্জাতিক মঞ্চে আরও গ্রহণযোগ্য করে তুলতে পারে। এর আগেও মধ্য এশিয়ার কিছু দেশ তালেবানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করেছে। 2023 সালে কাজাখস্তান তালেবানকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেয়। 2024 সালে একই সিদ্ধান্ত নেয় কিরগিজস্তান। তবে এখন পর্যন্ত কোনো দেশ তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। তবুও কাবুলে কূটনৈতিক সম্পর্কে বজায় রেখেছে কিছু দেশ। বর্তমানে চীন, ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ইরানের দূতাবাস সেখানে সক্রিয় রয়েছে। এমনকি 2023 সালে তালেবান সরকারের আমলে প্রথম রাষ্ট্রদূত নিয়োগ করে চীন। ভারতের সুপ্রিম কোর্ট বিতর্কিত সংশোধিত ওয়াকফ আইন বাস্তবায়ন সাময়িকভাবে স্থগিত করেছে। 16 এপ্রিল এই আইনের বিরুদ্ধে করা 73টি পিটিশনের শুনানি শুরু হয় এবং 17 এপ্রিল প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ আইনটির বাস্তবায়ন স্থগিতের নির্দেশ দেয়। আদালতের আদেশ অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওয়াকফ বোর্ডে কোনো নতুন নিয়োগ বা সম্পত্তির অবস্থা পরিবর্তন করা যাবে না। পাশাপাশি পুরনো ওয়াকফ ও ওয়াকফ বাই ইউজার সম্পত্তিও আগের অবস্থায় বহাল থাকবে। ওয়াকফ বাই ইউজার এমন একটি ব্যবস্থাপনা যেখানে দীর্ঘদিন ধর্মীয় বা জনকল্যাণমূলক কাজে ব্যবহৃত সম্পত্তিকে মুসলমানরা ওয়াকফ হিসেবে দাবি করতেন, এমনকি কোনো প্রামাণ্য দলিল ছাড়াই। তবে নতুন সংশোধিত আইনে বলা হয়েছে, এই সুবিধা এখন থেকে বিরোধপূর্ণ বা সরকারি জমির ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আইনটি সংসদে পাশ হওয়ার পর থেকেই দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয় এবং পশ্চিমবঙ্গের 3 জনের মৃত্যু ঘটে। এ নিয়ে তৃণমূল কংগ্রেস জানিয়েছে, তারা রাজ্যে এই আইন কার্যকর করবে না। যেখানে বিজেপি অভিযোগ করেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে তোষণের রাজনীতি করছেন। কংগ্রেস, আপ, সিপিআই, ডিএমকে এবং এমনকি বিজেপির জোট সঙ্গী জেডিইউ ও এই আইনের বিরোধিতা করেছেন। আদালতের স্থগিতাদেশ সত্ত্বেও রাজনৈতিক বিতর্ক ও জনবিক্ষোভ অব্যাহত রয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। গাজা ইস্যুতে হামাসের পক্ষ নিয়ে চীনা প্রেসিডেন্টের হুঁশিয়ারি, ইরান ফিলিস্তিনের পক্ষে অটল পুতিন শি জিনপিং। এক হচ্ছে সৌদি ইরান দুই ভাই, ইরানের পাশে সৌদি আরব, খামেনি দিলেন বার্তা, নতুন দুশ্চিন্তায় ইসরায়েল ও পশ্চিমা বিশ্ব। হামাসের হাতেই এখন তুরুপের তাস, ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের মাস্টার স্ট্রোকে বেকায়দায় ইসরায়েল। ডক্টর ইউনূস বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে বের করে আনছেন, টাইম ম্যাগাজিনের নিবন্ধে প্রশংসায় পঞ্চমুখ হিলারি ক্লিন্টন। যে কারণে সফর সংক্ষিপ্ত করে যুক্তরাজ্য থেকে পালালেন ইসরায়েলি মন্ত্রী। আফগান যোদ্ধারা আর সন্ত্রাসী নয়, 22 বছর পর তালিবানকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিয়ে রায় দিল রাশিয়ার আদালত। বিতর্কিত ওয়াকফ আইন স্থগিত করল ভারতের সুপ্রিম কোর্ট। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।